তো এই ধরনের বিভিন্ন সমাজের মানুষজন আমাকে তখন ওইটুকু সময়ের মধ্যে প্রায় আমরা 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম। অলরেডি বললো 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। তারপরে আমার সিকিউরিটি গিয়ে যারা ওখানে ছিল জিজ্ঞাসা করলো কতক্ষণ কি হবে, বললো একটা গাড়ি পাস করলি গেটটা তুলে দেবো। হয়তো আরেকক্ষণ দাঁড়াতো, দাঁড় করিয়ে রাখতো, একটা আমার সিকিউরিটি যাওয়ার ফলে হয়তো মনে হয় যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা বলছি। তো আমি একটু কানগুলো একটু বলে না যে দিয়ালেরও কান আছে, মানে কি হবে, আমি একটু কানগুলো একটু খুলে রাখি, চোখ কান খুলে চলি। দূর থেকে কি বলছে, হাওড়া বলছে কি শিয়ালদা বলছে, একটু আমি আজ করে নিই। তো ওই চোখ কান খুলেই যাচ্ছিলাম। যখন আমি ফুটপ্রাসের দিক থেকে আসছি, আমি যাচ্ছি রেল গেটের ভিতরে, রেলের পাট্টিগুলো যেগুলো যাচ্ছে, লাইন যাচ্ছে, জাস্ট পার করব, সেই সময় আপনারা যে কাজ করবেন, ভালো কাজ করবেন, আইএসএফ এর তত নাম ছড়িয়ে পড়বে। আর আপনাদের দ্বারা একটা ছোট্ট কোনো ভুল হয়ে গেলে আইএসএফ এর নাম তখন বদনাম হবে। তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে, এই কথাটা বারবার আমাদের মনে পড়ে যাচ্ছে এখন, যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারি, সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবার জন্য আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, ভেবে চিন্তে কথা বলতে হবে। আমাদের কথার দ্বারাই, আমাদের কাজের দ্বারাই অন্য কোনো মানুষের প্রতি বিরূপ মন্তব্য করে, তা কষ্ট পেয়ে যায়, এটা আমাদেরকে ভাবতে হবে। হবে তো নাকি ভাই? না আমি নেতা হয়ে গেছি, এরকম করবেন না, আমি অনুরোধ করছি। কারণ আপনারা জানেন, এই যারা বিশেষ করে যারা ছেলেরা আছে, আপনারা গ্রামে দেখবেন আপনাদেরকে এখন অনেকজন ভাইজান বলে ডাকে। এই আব্বাস সিদ্দিকী যাচ্ছে, এরকম বলে না, বলে কিনা বলেন, উত্তর দেন, তাহলে ভালো লাগে। অনেকে খেসা করে ডাকে, তাও আপনারা ভালোভাবে নেন। এবার বলুন, আপনাদেরকে আব্বাস সিদ্দিকী বলে ডাকছে, আপনার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, তাহলে কি বদনামের ভাগিদার হবে? আমাদের ভাইজান, পাঁচিল প্রতিষ্ঠাতা। তো সুতরাং আমরা যা করব না করব, একটা জিনিস মাথায় রাখবেন আমাদের, যে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী, আমরা ভালো কাজ করলে তার সুনাম হবে, আমরা খারাপ কাজ করলে তার দুর্নাম করার সুযোগ পেয়ে যাবে। তা সুতরাং আমরা আমাদের দ্বারাই কোনো অনৈতিক কাজ আমরা করব না। আর কি বলবো, সব তো আপনারা বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব তো সে সকাল থেকে তো শুনছে। আমি হ্যাঁ, যারা মায়েরা আছেন, আমি বলবো একটা কথা, মহিলাদের ইতিহাস, আমরা মহিলাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে কোন সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই। আমি মনে করি পুরুষদের সাথে সাথে মহিলারাও সমান কন্ট্রিবিউশন দেয় একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে। দুর্ভাগ্য, আমরা অনেক ক্ষেত্রে মহিলাদেরকে রেকগনাইজ করি না বা করার চেষ্টা করি না, এটা চরম অন্যায়। তাই মায়েদের বলবো, আমরা আইএসএফ আরো বেশি শক্তিশালী হবে আপনারা যদি দায়িত্ব নেন। আমরা কিন্তু কারো বাড়ির ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না, অনুমতি সে যতক্ষণ না অনুমতি দিচ্ছে তাদের বাড়িতে পৌঁছাতে পারছি না, কিন্তু আপনারা মহিলারা যদি চান বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারবেন। সদস্য তৈরি করার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে থেকেও মহিলারা আমি মনে করি কোনো অংশে পিছিয়ে থাকবে না। তাই আজকে এখানে আসছেন, এই আমাদের সম্মেলন থেকে আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, কম করে একটা মহিলা আপনাদের বুথে 10 থেকে 20 জন মহিলাকে আপনারা মেম্বারশিপ করাবেন। আচ্ছা, এখানে তো আমাদের যত যেটা মেম্বার আছে তার 80% তো আমরা মহিলা ব্রিগেড। তা আপনাদেরকেও মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা সবসময় চাই ওই বৈষম্য রাখবো না। সংবিধানের আর্টিকেল 15-এ বলা হচ্ছে ধর্মের কারণে, জাতির কারণে, বর্ণের কারণে এবং লিঙ্গের কারণে এবং সাথে সাথে জন্মস্থানের, কে কোথায় জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের কোন প্রান্তে, সেটাকে সামনে রেখে বৈষম্য করা যাবে না। তাই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজও দেখবেন যে সমস্ত কাজগুলো হচ্ছে, সেই কাজের ক্ষেত্রে পুরুষদের কন্ট্রিবিউশনের সাথে সাথে আমার মায়েদের কন্ট্রিবিউশন কিন্তু কোনো অংশে কম নয়। যার জ্বলন্ত উদাহরণ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন আমাদের দেশে ঢুকে আমাদের দেশের 26 জন নিরীহ নাগরিককে শহীদ করে গেল এবং একজন আর্মি মানুষকে শহীদ করে গেল সন্ত্রাসবাদীরা, তার জবাব যখন আমার দেশ দিয়েছিল, জবাবের 2 জন
একাধিক মূল কাণ্ডারি ছিল, কিন্তু যে দুজনকে আমরা দেখতে পেয়েছি, একজন ভূমিকা সিং আর কর্নেল সোফিয়া কুরেশি, তারাও কিন্তু আমার মা, আমার বোন আপনাদের থেকে উঠে এসেছে। সুতরাং তারাও সব পারে, তারাও পারবে, আমার অশোকনগরের মা বোনেরাও পারবে। আশা করব অশোকনগরের মানুষকে, যারা 2021 সালে আমাদেরকে ঠিকঠাক বুঝে উঠতে পারেনি, স্বল্প সময় ছিল, দুদিকে বাইনারি পলিটিক্স ছিল, একদিকে বিজেপি চলে আসছে, এই গল্প হচ্ছিল সিএনআরসি করে তাড়িয়ে দেবে, একদিকে গল্প, আর উল্টো দিকে আইএসএফ নাকি মুসলমানদের দল, এই বলে আমাদের সম্পর্কে বাজে ধারণা তৈরি করেছিল। তাই আমাদের এই বাজে ধারণাটা আমরা 4 বছর 4.5 বছরে আমরা যে পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা কিন্তু এই ধারণাটা আজকের দিনে ভেঙে দিতে পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে। কারণ আমাদের এই একটা মঞ্চ, যেটা বোরখা পরে এসে তার অধিকার নিয়ে হিজাব পরে, বোরখা পরে যেমন পার্টি করার পূর্ণ স্বাধীনতা আইএসএফ দিয়েছে, ঠিক একইভাবে শাখা সিঁদুর পরে আইএসএফ এর ছায়াতলে থেকে আইএনএর সাথে একসাথে পার্টি করার স্বাধীনতা আইএসএফ তাদেরকে দিয়েছে। একটা কথা বলি, অন্যান্য রাজনৈতিক দলে দেখবেন মাইনরিটি সেল আলাদা, এসটি এসসি সেল আলাদা, মানে এখানে না ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা নিয়ে চলা দল। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা দুটো কিন্তু আলাদা। ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনাতে আমিত্ব, আমি সবটা সর্বের সব আর বাকি সবাই, এই চিন্তা ভাবনা। তো দেখবেন যে অন্যান্য অনেক রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে, তাদের দলের মধ্যে এসটি এসসি সেল আলাদা, মানে তুমি স্টেপ পিছিয়ে আছো মেন স্ট্রিম পলিটিক্স থেকে। এবং মাইনরিটি সেল, সংখ্যালঘু দপ্তর, এই সংখ্যালঘু সেল দেখবেন পাড়ায় পাড়ায় সংখ্যালঘু সেলের নেতারা বেশি লাফালাফি করে, ওদের কোনো ফাংশন নেই, সব থেকে বেশি ওরা লাফালাফি করে। ওদের মানে করা হয়েছে বকালেমে তোরা মারামারি সেল নামটা দিয়ে, ওদেরকে করেছে কি ভূত দখল সেল নামটা দিয়ে দিয়েছে সংখ্যালঘু সেল। ওদেরকে দিয়ে যত রকম ইচ্ছা অনৈতিক কাজ করাবে, আর কাজ ফুরিয়ে গেলে ওদেরকে সাইড টেনে বসে রাখবে। কিন্তু আইএসএফ এর মধ্যে না মাইনরিটি সেল আছে, না মেজরিটি সেল আছে, না এসটি সেল, না ওবিসি সেল, না অন্য কোন সেল, এই ধরনের আমরা সেল রাখিনি। কাজের ব্যাপ্তির জন্য আমরা, কাজের দ্রুততার জন্য আমরা শিক্ষা বিষয়ে আলাদা করে শিক্ষা বন্ধু তৈরি করেছি। স্বাস্থ্য বিষয়ে সমস্যা যাতে দ্রুত সমাধান করতে পারি, স্বাস্থ্য বন্ধু হিসাবে আমরা শাখা তৈরি করেছি। আমরা শ্রমিক ভাইদের সমস্যা দ্রুত দূরীকরণের জন্য, শ্রমিক বন্ধুদের জন্য শ্রমিক শাখা করেছি। কিন্তু আমরা নিজেদের মধ্যে এই বৈষম্য না হয়ে যায়, এসটি এসসি মাইনরিটি সেল বলে কোন সেল আমাদের পার্টিতে রাখেনি। এটা অন্য পার্টির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। তো হ্যাঁ, অবশ্যই জাত ধর্ম বিভাজন আমরা করি না, করতে দেব না। আমাদের অবস্থান একদম স্পষ্ট। আন্তর্জাতিক স্তর বলুন, জাতীয় স্তর বলুন, রাজ্য স্তরে বলুন, আমাদের অবস্থান একদম স্পষ্ট। যখন ইউক্রেনের উপরে রাশিয়া আক্রমণ করেছে, আমরা রাশিয়ার বিরুদ্ধে গিয়েছি। ইউক্রেনের অত্যাচারের শিকার যারা হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি। যখন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে আক্রমণ চালিয়েছে, আমরা অত্যাচারের শিকার হয়েছে প্যালেস্টাইন, আমরা বিরহ প্যালেস্টাইনের পক্ষে নিয়েছি, আমরা ইসরায়েলের বিরোধিতা করেছি। যখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এই সরকার পরিবর্তনের ফলে যে অত্যাচার দমন পীড়ন এসেছিল, আমরাই পশ্চিম বাংলার পার্টি, একমাত্র পার্টি, সর্বপ্রথম আমরা রাস্তায় নেমেছিলাম। ডেপুটি হাই কমিশনারকে আমরা ঘেরাও করেছিলাম। আমাদের তারা ডেপুটেশন নিতে চাইছিল না, কিন্তু আমরা ঘেরাও করে ডেপুটেশন নিয়েছি এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার বন্ধের জন্য দাবি আমরা কলকাতা রাজপথে করেছি। আমরা এই পার্টি, সুতরাং এই পার্টি আমার 4 বছরে আমাদের কার্যকলাপে আমাদেরকে আর বলতে লাগছে না এটা হিন্দুর পার্টি না মুসলমানের পার্টি, বলতে লাগছে না। এখন হিন্দু মুসলমান নির্বিশেষে জেনে গিয়েছে এটা জনগণের পার্টি, আমার পার্টি, তারা ভাবতে শুরু করেছে। শুধু আপনাদের কি করতে হবে, ফুল বাগানে ভর্তি হয়েছে, এই ফুলটাকে মালাতে পরিণত করতে হবে। আছে ফুলটা ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা কি করবেন, সেটাকে গাঁথার দায়িত্বটা নিতে হবে। গাঁথাই বলে তো না কি করবে, মালা পরাতে, মালা তৈরি ফুল গাঁথাই বলবে দিয়ে গাঁথতে হবে। এই কাজটা আপনাদেরকে করতে হবে, পারবেন তো ভাই? আপনাদেরকে আমি ন্যাশনাল লেভেল ভলিবল প্লেয়ার ছিলাম, ছোট করছি না কাউকে। আমি যখন কোনো টুর্নামেন্ট বা কোনো সময় খেলতে গিয়েছি, আমার থেকে যদি লুজ প্লেয়ার পরে থাকতো না অপোনেন্ট টিমে, সত্যি বলছি আমি ভালো খেলতে পারতাম না।
বিশ্বাস করুন, হয়তো জিততাম, বেশিরভাগ সময় জিতেছি, কিন্তু আমার পারফরমেন্স খুব একটা ভালো হতো না। আর যখন আমার এগেনস্টে আমার থেকেও ভালো প্লেয়ার থাকতো, তখন আমাকে ধরে কেউ রাখতে পারতো না। অর্থাৎ নরম মাটিতে সবাই আঁচড়াতে পারে, আমরা হচ্ছে আইএসএফ শক্ত মাটিতে খেলার প্লেয়ার। আমরা আপনাকে বলবো, আরে যখন আপনার পেছনে না চাপ থাকবে, খেলে কি মজা হবে বলুন তো? আপনাকে যখন তারা কাটাবে, যখন মারনা দেবে, মানবেন যে আপনি সঠিক পথে আছেন। আমার একটা বাণী মনে পড়ে যাচ্ছে, শোনাবো আপনাদের, শুনবেন? এই এনার্জি লস হচ্ছে না তো আপনাদের? স্বামী বিবেকানন্দজির একটা বাণী মনে পড়ে যাচ্ছে, এই যে সারাদিন চলার পথে যদি তুমি কোনো বাধার সম্মুখীন না হও, তাহলে তুমি ভাববে ভুল পথে পরিচালিত হচ্ছ। তো স্বামী বিবেকানন্দজির এই বাণীটা না আমি আমার অন্তরে সবসময়ের জন্য গীতে রাখি। যখনই দমন পীড়ন আসে, মিথ্যা মামলা আসে, অনৈতিক ভাবে গালাগালাজ করে আমার পরিবার পরিজনকে ছাড়ে না, ওই কথাটা আমার মনে লাগে। কেন আমি মনে করি স্বামী বিবেকানন্দজি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মানুষগুলো যেগুলো আছে, যেগুলো সমাজের জন্য যারা ভাবেন, তাদের মধ্যে থেকে তাকে বাইরে রাখা যাবে না। অন্যতম একজন তিনি শ্রেষ্ঠ মানুষ, যিনি বলেছিলেন কি, মুসলিম আমার ভাই, চান্ডাল আমার ভাই, সবাইকে তিনি ভাই বলে সম্বোধন করেছিলেন। যেভাবে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা পেয়েছি কি, উচ্চ বর্ণ পিছিয়ে বর্গে, দলিত, আদিবাসী, হিন্দু মুসলমান কেউ নয়, ক্ষুধার্ত তোমার হাতে খাবার আছে, খাবার তুমি তুলে দাও। এখানে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ তুমি করো না। পেয়েছি তাদের কাছ থেকে শিক্ষা, তাদের সাথে চর্চা করতেই হবে। তাই যখন পাহাড় সম চাপও মাথায় এসে যায়, তখন ওই সমস্ত কথাগুলো মনে পড়ে। কি কথা? যে যখন আমার উপরে যখন আক্রমণ আসছে, নিশ্চিত ভাবে নওশাদ সিদ্দিক আইএসএফ সঠিক পথেই আছে। তাই আপনাদের বলবো, আপনাদের কি লোড নিতে হবে, লোড নিতে হবে আপনাদেরকে। আর এটাও আপনাদের বলছি, যে যতটা লোড নিতে পারার ক্যাপাসিটি আছে, সৃষ্টিকর্তা থেকে ততটাই দেয়, তার থেকে একটু বেশি দেয় না। প্রমাণ দিন, আমি আপনার ঘরে যাবেন, গুগল করবেন, স্কলারদেরকে জিজ্ঞাসা করবেন, আমি যে কথাগুলো বলছি, যার যে ক্যাপাসিটি আছে লোড নেওয়ার, তাকে সেটাই দেয়, তার বাইরে দেয় না। আমি আপনাদের বলবো, লোড নিতে হবে, কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে। এই কাজ করতে গিয়ে আপনাদের প্রয়োজনে পিঠও পেতে দিতে হবে। পারবেন তো ভাই? কিন্তু আমরা কেউ যদি মানুষকে কামড়ে নেয়, তা আমরা তাকে কামড়াবো, এরকম আমরা এই আচরণ করবো না। কারণ আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে দুটো সমালোচনা শুনতে হবে। সমালোচনা যখন হজম করে নিচ্ছেন, মিথ্যা মামলা হবে, মিথ্যা মামলাও সহ্য করে নিচ্ছেন, জেল দেবে, জেল সহ্য করে নিচ্ছেন, শারীরিক আক্রমণ করবে, সেটা আপনি সহ্য করে নেন, সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে বাধ্য। আমাকে ভালো লাগে, আমি আমার কথা বলছি, আমাকে ভালো লাগে। যখন প্রথম নির্বাচনে জিতে এসেছিলাম, তখন আমি কি করব দিশা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আমার বড় ভাইজান আমাকে একটা কথা বলেছিলেন, ধৈর্য ধরে চলো, ভালো দিন আসছে। আর আজকের দিনে দাঁড়িয়ে এসে আমি বড় ভাইজান, সম্মানীয় শ্রদ্ধেয় বড় ভাইজানের কথাটাই বাস্তবে দেখতে পাচ্ছি। এমন কোন জায়গা নাই যেখানে গেলে নওশাদ ভাইকে চিনতে পারছি। টিকে ছিলাম তো আমাদেরকেও টেস্ট খেলতে হবে, মাথায় এখন থাকতে হবে। কি বললাম? টেস্ট। যদি এখন টি20 সময় চলে এসেছে, তারপরেও বলছি টেস্ট খেলতে হবে। ক্রিজের দিকে থাকলে টেস্টে ফার্স্ট নোতে রান দিয়ে দেবে। তো আপনি ক্রিজের দিকে থাকবেন, ওরা দুর্নীতি, চুরি, অন্যায় করবে, আপনার ভোট এমনি বাড়তে থাকবে। আপনাকে কিন্তু ব্যাটটা নিয়ে টিকে থাকতে হবে। হবে তো ভাই? না লোভের কাছে আত্মসমর্পণ করবেন? লোভটা হচ্ছে 5 বছরের জন্য, ম্যাক্সিমাম 5 ইয়ার্স। তারপরে কিন্তু ওই 5 বছরের 5 বছরের জন্য লোক, 5 বছরের পরে আপনাকে আর কেউ খুঁজে পাবে না। আপনাকে আজকে গল্প শোনাবে, আমি আপনাদেরও বলি, গল্প শোনাবে, সবাইকে বলছি যে তুই চলাই এত বড় পদ দেব, কিন্তু খোঁজ নিয়ে দেখুন তার পদটাই ইনসিকিউর, সে তার পদটাই ইনসিকিউর, সে তার পদে থাকবে না হাতছাড়া হয়ে যাবে, সে ঠিক করতে পারছে না। বা চলে যাওয়ার পর আপনাকে পদ দিল, 5 বছর পরে সে আপনাকে আর খুঁজে পাবেন না। আর না হলে
তুচ্ছাই হবে আপনাকে, মানে বাড়ির কুকুরের যা সম্মান তার থেকেও খারাপ সম্মান এখন, মানে বললে তো খারাপ হয়ে যাবে, রাজ্যের কয়েকটি মন্ত্রী হয়তো